রসায়ন প্রথম পত্রের 14th অধ্যায়ের রাসায়নিক পরিবর্তন পড়ছি। গত ক্লাসে আমরা প্রভাবক নিয়ে অল্প কিছু পড়েছিলাম। আজকে প্রভাবকের উপর বিস্তারিত আলোচনা করব। আমরা জানি প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি করে। প্রভাবক সংশ্লিষ্ট বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস বা বৃদ্ধি ঘটিয়ে বিক্রিয়ার বিকল্প পথ সৃষ্টি করে। কোনো বিক্রিয়ার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট। প্রভাবক কোনো বিক্রিয়া শুরু করতে পারে না। তোমরা জানো প্রভাবকের অন্য একটা নাম আছে, বাংলা নামে। সেটা কি তোমরা বলতে পারবে? প্রভাবকের বাংলা নাম হলো অনুঘটক। এরা যে সমস্ত অণুগুলা বিক্রিয়া করতে আগ্রহী না, অর্থাৎ সেই সমস্ত অণুদের মধ্যে বন্ধন গঠনে সহযোগিতা করে, তাদেরকে অনুঘটক বলে। আশা করি প্রভাবক বা অনুঘটক সম্পর্কে একটু ধারণা পেয়েছ। আজকে আমরা প্রভাবকের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ব। প্রভাবকের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ক্যাটালিস্ট। প্রভাবনের উপর ভিত্তি করে, প্রকৃতির উপর ভিত্তি করে প্রভাবক 4 প্রকার, যথা 1 নম্বর ধনাত্মক প্রভাবক, পজিটিভ ক্যাটালিস্ট। কোনো প্রভাবক যখন কোনো বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে তখন ওই প্রভাবক ধনাত্মক প্রভাবক বলে। যেমন পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। একটি বিক্রিয়া খেয়াল করো, এখানে পটাশিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে পটাশিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হয়ে পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন তৈরি করে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই বিযোজনটাকে দ্রুত করতে সহায়তা করে। 2 নম্বর ধনাত্মক প্রভাবক, নেগেটিভ ক্যাটালিস্ট। যে প্রভাবক বিক্রিয়ার হার হ্রাস করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। যেমন সোডিয়াম সালফাইটের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় গ্লিসারিন ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করে। এক্ষেত্রে প্রভাবক বিক্রিয়ার সাথে যুক্ত হয়ে এমন যৌগ উৎপন্ন করে যার সক্রিয়তা কম বা সহজে বিয়োজিত হয় না বা অন্য বিক্রিয়কের সাথে সহজে বিক্রিয়া করে না। এখানে দেখো, সোডিয়াম সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করেছে। যদি এই বিক্রিয়ায় তুমি সামান্য পরিমাণ গ্লিসারিন যোগ করো তাহলে সোডিয়াম সালফাইডকে সালফেটে পরিণত হইতে তার যে গতি থাকে এই গতিটা কমে যায়। স্বপ্রভাবক বা অটো ক্যাটালিস্ট। নাম থেকেই বুঝতে পারছো অটো সিস্টেমেই এই প্রভাবান্বিত করে। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া প্রথমে ধীরে ঘটলেও পরে ক্রমান্বয়ে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, কারণ বিক্রিয়ায় উৎপন্ন কোনো একটি উৎপাদও ওই বিক্রিয়া প্রভাবক হিসেবে কাজ করে। এই প্রভাবককে স্বপ্রভাবক বলে। এখানে দেখো, অক্সালিক অ্যাসিড, সালফ্রিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে আমরা কোথাও প্রভাবক ব্যবহার করি না, অর্থাৎ এই বিক্রিয়ার শুরুতে কোনো প্রভাবক নেই এবং প্রথম দিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বর্ণ ধীরে ধীরে বিলুপ্ত হয়, কিন্তু কিছুক্ষণ পর এই বর্ণ দ্রুত নষ্ট হতে থাকে, কারণ বিক্রিয়ায় উৎপন্ন ম্যাঙ্গানেজ আয়ন স্বপ্রভাবক রূপে কাজ করে। অর্থাৎ কিছু পরিমাণে যখন বিক্রিয়া উৎপাদ হিসাবে ম্যাঙ্গানেজ সালফেট উৎপন্ন হয় তখন এই ম্যাঙ্গানেজ আয়নটাই প্রভাব হিসাবে কাজ করে। আবিষ্ট প্রভাবক, ইনডিউসড ক্যাটালিস্ট। একটি বিক্রিয়কের প্রভাবে যখন অপর কোনো বিক্রিয়কের বিক্রিয়া প্রভাবিত হয় তখন প্রভাবক বিক্রিয়কটিকে
আবিষ্ট প্রভাবক বলে। অর্থাৎ একটির আবির্ভাবে আরেকটি বিক্রিয়া ঘটে। এখানে দেখো সোডিয়াম আর্সেনাইড দ্রবণ অক্সিজেন দ্বারা জারিত হয় না। এই যে বিক্রিয়াটা দেখো, সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন বিক্রিয়া হচ্ছে না, কিন্তু সোডিয়াম সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। এখন এই সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড এই দুইটি যৌগই যদি একটি পাত্রের ভিতরে দিয়ে তার ভিতরে যদি অক্সিজেন চালনা করা হয়, তাহলে উভয়ই বিক্রিয়া হয়। অর্থাৎ উভয়ই তখন একসঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেট উৎপন্ন করে। তার মানে এখানে খেয়াল করো যে সোডিয়াম সালফাইটের বিক্রিয়াটা এখানে সোডিয়াম আর্সেনাইটের বিক্রিয়াকে প্রভাবিত করেছে। এই জন্য এই বিক্রিয়াটা এখানকার জন্য আবিষ্ট প্রভাবক, অর্থাৎ এই যে আমাদের সোডিয়াম সালফাইড আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে। আবার বিক্রিয়ক সমূহের ভৌত অবস্থা ও প্রভাবকের ভৌত অবস্থার উপর নির্ভর করে প্রভাবক দুই প্রকার, যথা সমসত্ব প্রভাবক ও অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক ও অসমসত্ব প্রভাবক দুই প্রকার। আমাদের সমসত্ব প্রভাবক যে বিক্রিয়ায় প্রভাবক সহ বিক্রিয়ক উৎপাদক সমূহ একই ভৌত অবস্থা থাকে তাকে সমসত্ব প্রভাবক ক্রিয়া বলে, এবং উপস্থিত প্রভাবকটিকে সমসত্ব প্রভাবক বলে। হ্যাঁ, আয়শানুর, ওয়ালাইকুম সালাম। সাফাত, নিবির, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা পড়ার দিকে নজর দিই। তাহলে আমাদের সমসত্ব প্রভাবক এখানে একটু উদাহরণ দেওয়া আছে যে এ ও বি দুটি বিক্রিয়ক এবং সি প্রভাবক, আর উৎপাদক হলো পি। এগুলো ভৌত অবস্থা দেখা যাবে যে সবগুলো একই, অর্থাৎ গ্যাসীয়। গ্যাসীয় হওয়ার কারণে এই বিক্রিয়াটি একটি সমসত্ব প্রভাবকের বিক্রিয়া, অর্থাৎ এখানে সবগুলো একই অবস্থায় আছে। এক্ষেত্রে প্রভাবক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে একটি অন্তর্বর্তী যৌগ গঠন করে, পরে অন্তর্বর্তী জটিল যৌগটি বিয়োজিত হয়ে বা অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদক গঠন করে এবং প্রভাবক মুক্ত হয়। এই কৌশলটিকে অন্তর্বর্তী যৌগ গঠন তত্ত্ব বলে। বিক্রিয়াটা কৌশল, যেমন ধরো A+C এই মিলে এসি একটা অন্তর্বর্তী যৌগ, এবং পরে এসি এবং বি এর সঙ্গে বিক্রিয়া করে পি এবং সি উৎপন্ন করে। অর্থাৎ এখানে প্রভাবক মাঝখানে অন্তর্বর্তী যৌগ গঠন করলো, পরে এসে সে আলাদা হয়ে যায়। আমাদের এখানে উদাহরণ একটা দিয়ে দেওয়া হয়েছে, দেখো যে চেম্বার পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা সালফার ডাই অক্সাইডের জারণ ঘটে। এখন দেখো সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হচ্ছে। এখানে এই যে প্রভাবক নাইট্রিক অক্সাইড আমাদের এখানে প্রভাবক, এই জন্য দেখো নাইট্রিক অক্সাইড বিক্রিয়কে যে পরিমাণ ছিল, যা ছিল উৎপাদকে গিয়ে তাই হয়েছে। নাইট্রিক অক্সাইডের কোনো পরিবর্তন হয় নাই। এবং আমরা যদি তার কৌশল দেখি, নাইট্রিক অক্সাইড এখানে ভূমিকা রেখেছিল কিভাবে। নাইট্রিক অক্সাইড প্রথমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করেছিল। এই নাইট্রোজেন ডাই অক্সাইড এখন সালফার ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড তৈরি করেছে। তার মানে নাইট্রিক অক্সাইড এখানে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করেছে, সেটা কি নাইট্রোজেন ডাই অক্সাইড। দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড মাঝখানে সৃষ্টি হলো, পরবর্তীতে নাইট্রোজেন ডাই অক্সাইড আবার নাইট্রিক অক্সাইডেই পরিণত হয়েছে, কিন্তু লাভ হয়েছে কি নাইট্রিক অক্সাইড
আমাদের লাভ করে দিয়েছে যে সালফার ডাইঅক্সাইডকে সালফার ডাইঅক্সাইডে রূপান্তর করতে সহায়তা করেছে। আর এখানে আমাদের এই বিক্রিয়াটা একটি দেখো নাইট্রিক অক্সাইড এখানে প্রভাবক হিসেবে বিক্রিয়া করে বিক্রিয়াটিকে সম্পন্ন করেছে। অসমসত্ব প্রভাবক। অসমসত্ব প্রভাবক যে বিক্রিয়ার প্রভাবক সহ বিক্রিয়ক ও উৎপাদক সমূহ ভিন্ন 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 ভৌত অবস্থা থাকে তাকে অসমসত্ব প্রভাবন ক্রিয়া বলে এবং উপস্থিত প্রভাবকটিকে অসমসত্ব প্রভাবক বলে। এক্ষেত্রে প্রথমে বিক্রিয়ক সমূহ প্রভাবকের পৃষ্ঠতল অধিশোষিত হয়, ফলে প্রভাবক পৃষ্ঠতল ও বিক্রিয়ক অণুর মধ্যে এক প্রকার দুর্বল বন্ধন গঠন করে। প্রকৃতপক্ষে প্রভাবক পৃষ্ঠতলের এক বা একাধিক সক্রিয় স্থানের পরমাণুগুলো ও বিক্রিয়ক অণু সক্রিয়ত জটিল যৌগ গঠন করে। উক্ত সক্রিয়ত যৌগগুলো পৃষ্ঠতলে কিছুক্ষণ পরিশোষিত থেকে পরে বিয়োজিত হয়ে উৎপাদন গঠন করে। যেমন এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে E2 + B2 2AB, এখানে সি ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট এখানে বিক্রিয়া সংগঠনে সহায়তা করেছে। অসমসত্ব অনুঘটকের উপস্থিতিতে একটি বিক্রিয়া নিম্নলিখিত 4টি ধাপে অংশগ্রহণ করে। 1 নম্বর, অনুঘটকের পৃষ্ঠতলে বিক্রিয়ায় অংশগ্রহণকারী একটি বিক্রিয়কের অণুসমূহ রাসায়নিকভাবে অধিশোষিত হয়। 2 নম্বর, এতে অণুর অধিশোষিত প্রান্তের সাথে অনুঘটক পৃষ্ঠতলের এক ধরনের বন্ধন সৃষ্টি হয় এবং অণুটির অধিশোষিত প্রান্তের সাথে অপর প্রান্তের বন্ধন দুর্বল হয়ে পড়ে, ফলে অপর বিক্রিয়কের অণু এই দুর্বল বন্ধনে আঘাত করে বন্ধনটিকে ভেঙে ফেলে। এতে বিক্রিয়া ত্বরান্বিত হয়। সবশেষে বিক্রিয়া উৎপন্ন পদার্থ অনুঘটকের পৃষ্ঠতল থেকে বিমুক্ত হয়। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, ইথিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ইথেন তৈরি করেছে এবং এখানে প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়েছে নিকেল। আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে। দেখো আমরা এই বিক্রিয়াটা বিস্তারিত বর্ণনা আমরা এখানে দেখি। 1 নম্বর চিত্র দেখো, the hydrogen and ethene molecules collide with the nickel catalyst surface. হাইড্রোজেন এবং নিকেল মলিকুলগুলো কি করছে, এখানে নিকেল ক্যাটালিস্টের সঙ্গে সংঘর্ষ করছে। তোমরা জানো যে সংঘর্ষ রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিঅ্যাকশন সংগঠনের জন্য একটা ভালো শর্ত। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় চিত্রে দেখব, both reactant molecules become physically adsorbed on the catalyst surface held by intermolecular forces. এই যে দেখো অণুগুলা হাইড্রোজেন ইথিন মলিকুল এগুলো কি করছে, এই যে ডট রেড মার্ক দেখছো, এই ডট রেড মার্কের আন্তঃআণবিক শক্তি বলা হয়, এটা ইন্টারমলিকুলার ফোর্স। এটার মাধ্যমে এই হাইড্রোজেন এবং ইথিন মলিকুল নিকেলের সঙ্গে আকর্ষিত হয়েছে। তৃতীয় চিত্র আমরা খেয়াল করব, এখানে তৃতীয় চিত্রে হাইড্রোজেন দেখো, the hydrogen and half of the carbon double bond are broken and the spare hydrogen carbon electrons from bonds with the nickel. This is called chemisorption. দেখো এখানে হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গেছে। এই যে এখানে বন্ধন ছিল, এই আকর্ষণের ফলে সংঘর্ষের ফলে বন্ধনটা ভেঙে নিকেলের সঙ্গে এক ধরনের দুর্বল বন্ধন তৈরি করেছে। ঠিক ওই ইথিনের ক্ষেত্রেও তাই হয়েছে।
ইথেনের তোমরা জানো দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এখানে আছে, এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে একক বন্ধন তৈরি হয়েছে। আর এই ভাঙা অংশটা দেখো নিকেলের সঙ্গে দুর্বল বন্ধন তৈরি করেছে, যেটাকে কেমিজপশন বলছি, দুর্বল বন্ধন তৈরি করেছে। এখন এই বন্ধন করার ক্ষমতা মূলত কেন হয় নিকেলের? তোমরা জানো নিকেল একটি অবস্থান্তর ধাতু, এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, ভ্যাকেন্ট ডি অরবিটালের মাধ্যমে সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে বা তাদের সঙ্গে দুর্বল বন্ধন তৈরি করতে পারে। চতুর্থ ছবিতে যাও, চিত্রে, এখানে নিকেল হাইড্রোজেন অ্যান্ড নিকেল কার্বন বন্ডস আর ব্রেক। দেখো নিকেলের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন ছিল, নিকেলের সঙ্গে কার্বনের সঙ্গে যে বন্ধন ছিল, এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি হয়েছে, অ্যান্ড এ কার্বন হাইড্রোজেন বন্ড ইজ ফর্মড অ্যান্ড ইজ রিপিটেড টু ফর্ম দ্য ইথেন মলিকুল। এখানে কি হয়েছে, এই যে এখানে ভেঙে গেল, এখান থেকে আসার সময় ভেঙে গিয়ে কার্বন হাইড্রোজেন বন্ধন বা বন্ড তৈরি হয়েছে, কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এখানে দেখো এই বন্ধনটা এখানে আর নেই, এখানে এসে এই বন্ধনটা ভেঙে যায়, এখানে হাইড্রোজেনের সঙ্গে তৈরি হয়েছে। আমরা ফিগার 5-এ গিয়ে দেখব, দ্য ইথেন মলিকুল ইজ টেম্পোরারিলি হেল্ড বাই intermolecular forces but will readily break free of the catalyst surface. আমরা তো জানি এগুলো নিকেল ক্যাটালিস্ট। দেখো এখানে এই চারটা ছবিতে নিকেল দেখো এখানে বিক্রিয়গুলোর সঙ্গে রিঅ্যাক্ট্যান্টসগুলোর সঙ্গে এক ধরনের একটা সম্পর্ক করে রাখছে, কিন্তু এখানে এসে আবার সে কী করলো, একদম এই মলিকুলগুলোর সঙ্গে ফ্রি হয়ে গেছে, অর্থাৎ এখানে নিকেল পৃথক হয়ে গেছে। এটাই হলো ক্যাটালিস্ট বা প্রভাবক বা অনুঘটকের কাজ। অর্থাৎ অনুঘটক হলো অণুদের ঘটক, শুধু এদের বন্ধন গঠনে সহায়তা করে, নিজেরা কিন্তু বন্ধন গঠনে পরবর্তীতে আর থাকে না, যেটা ঘটকালীন ঘটকের কাজ। প্রভাবক বিষ ও প্রভাবক সহায়ক। ক্যাটালিস্ট পয়জন অ্যান্ড ক্যাটালিস্ট প্রোমেটা। কিছু পদার্থ প্রভাবকের প্রভাবন ক্রিয়া নষ্ট বা হ্রাস করে, এদেরকে প্রভাবক বিষ বলে। যেমন সালফার ডাইঅক্সাইডের জারণ বিক্রিয়া প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে। প্লাটিনামের সাথে সামান্য পরিমাণ আর্সেনিক অক্সাইড যোগ করলে প্লাটিনামের প্রভাব বিক্রিয়া বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে আর্সেনিক অক্সাইড প্রভাবক কাজ করে। পৃষ্ঠতলের আর্সেনিক অক্সাইড প্রভাবকের পৃষ্ঠতলের সক্রিয় স্থানগুলোতে বিষ দৃঢ়ভাবে অধিশোষিত হয়, বিক্রিয় কোনো প্রভাবক পৃষ্ঠতলে অধিশোষিত হতে পারে না, ফলে প্রভাবকের প্রভাবন ক্রিয়া নষ্ট হয়। যে সকল রাসায়নিক পদার্থের উপস্থিতিতে যে সকল রাসায়নিক পদার্থের উপস্থিতিতে যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে প্রভাবক সহায়ক বলে। যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে মলিবডিনাম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড
প্রভাবক প্রভাবক লৌহচূর্ণের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং মলিবডিনাম ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে প্রভাবক সহায়ক হিসাবে কাজ করে। এনজাইম প্রভাবক এনজাইমের প্রভাবে জটিল দীর্ঘ অণুকে ভেঙে ক্ষুদ্র সরল অণুতে পরিণত করাকে এনজাইম প্রভাবন বলে এবং এ প্রভাবকে এনজাইম প্রভাবক বলে। এনজাইম হলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রাণহীন ও দানাদার এবং নাইট্রোজেন যুক্ত প্রোটিন যা উদ্ভিদ বা প্রাণীদেহ হতে নিঃসৃত হয়। এনজাইমস are a type of catalyst which are responsible for increasing the rate of reaction in plants and animals. The catalysis in which enzymes act as a catalyst is called enzyme catalyst. A diastase is any one of a group of enzymes that catalyzes the breakdown of starch into maltose. দেখো স্টার্চ এখানে ডায়াস্টেজ ক্যাটালিস্টের প্রেজেন্সে সুক্রোজ তৈরি করেছে। এনজাইম প্রভাবক এনজাইম উদ্ভিদ ও প্রাণীদেহ হতে নিঃসৃত হয়ে জটিল যৌগ রাসায়নিক বিক্রিয়াকে সম্পন্ন করে থাকে। এনজাইমের প্রোটিন অণুগুলো গঠন কাঠামোতে বিভিন্ন ভাঁজের মধ্যে অসংখ্য সক্রিয় স্থান থাকে। আচ্ছা শোনো, আমরা রায়ন চৌধুরী আমরা জিনিসগুলো ব্যাখ্যা করছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। দেখো এখানে এনজাইম কি করছে, এখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করছে। অন্তর্বর্তী যৌগ তৈরি করে এনজাইম তৈরি করছে, এখানে এনজাইম প্রভাবক হিসেবে থাকছে এবং পি উৎপাদক তৈরি করছে। বিক্রিয়কের প্রকৃতি আমাদের বিক্রিয়ার গতির উপরে প্রভাব বিস্তার করে। প্রতিটি পদার্থের আলাদা বৈশিষ্ট্য রয়েছে যা বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। এ সকল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিক্রিয়কের ভৌত অবস্থা, বন্ধন প্রকৃতি, অণুর আকৃতি, বন্ধন শক্তি, বিক্রিয়কের পৃষ্ঠতল ইত্যাদি। বিক্রিয়কের ভৌত অবস্থা, স্টেটস অফ ম্যাটার। কঠিন ও তরল পদার্থ অপেক্ষা গ্যাসীয় পদার্থ দ্রুত বিক্রিয়া করে, কারণ কঠিন ও তরল পদার্থের কণাগুলোকে আলাদা করার জন্য শক্তির প্রয়োজন হয়। মোমবাতি অপেক্ষা মিথেন গ্যাস দ্রুত জ্বলে। আমরা দেখো এখানে দুইটা বিক্রিয়া দিয়েছি, এটা কঠিন পদার্থ, এই জন্য বিক্রিয়াটা স্লো হয়েছে। আর এটা দেখো গ্যাস, মিথেন এবং ছোট অণু, এই জন্য বিক্রিয়াটা ফাস্ট হয়েছে। জলীয় আয়ন পদার্থের অন্য আয়ন অপেক্ষা দ্রুত বিক্রিয়া করে। কঠিন লেড টু নাইট্রেট কঠিন পটাশিয়াম এর সাথে বিক্রিয়া করে, কিন্তু অনেক ধীরে বিক্রিয়া হয়। তোমরা দেখো এখানে লেড নাইট্রেট সলিড থাকার জন্য এই বিক্রিয়াটা শুরু হয়েছে, কারণ কঠিন অবস্থায় অনেক বিক্রিয়কের আয়নিক বন্ধন দৃঢ় হয়, তাদের আয়নগুলো পৃথক করা কঠিন হয়। যখন জলীয় দ্রবণে বিক্রিয়াটি ঘটে তখন দ্রুত হয়। জলীয় দ্রবণে বিক্রিয়কের আয়নগুলো পৃথকভাবে থাকে। এখানে দেখো আয়নগুলো জলীয় দ্রবণ অনেকটা মুক্তভাবে থাকে, যার ফলে বিক্রিয়া করতে তাদের সুবিধা হয়। বন্ধন প্রকৃতি, আয়নিক যৌগের বিক্রিয়া সমযোজী যৌগের বিক্রিয়া অপেক্ষা দ্রুত হয়। যেমন দেখো কার্বন মনোক্সাইড, অক্সিজেন এগুলো সব কি সমযোজী যৌগ।
এই জন্য এই বিক্রিয়াগুলো তোমার স্লো হয়। আর এইটা দেখো আয়নিক যৌগ, আয়নিক যৌগের আয়নগুলো যদি জলীয় দ্রবণে থাকে, আমরা একটু আগেও দেখেছি যে তখন তারা বেশ অনেকটা ফ্রি থাকে, ফলে বিক্রিয়া দ্রুত সংগঠনে সহায়তা করে। বন্ধনের সংখ্যা এবং অণুর আকৃতি। বিক্রিয়কের বন্ধন সংখ্যা বেশি হলে বিক্রিয়া ধীর গতি সম্পন্ন হয়। এখানে খেয়াল করো, অক্সালেট আয়নের বন্ধন সংখ্যা অনেক বেশি, আর আয়রন 2+ এটার বন্ধন সংখ্যা নেই, বলে একটাই আয়ন শুধু, এই জন্য এই বিক্রিয়াটা ফাস্ট হয়। আর এখানে যেহেতু অক্সালেট আয়নের অনেকগুলো বন্ধন থাকে, এই জন্য এটা স্লো রিয়াকশন। The simple ion, iron 2+ reacts faster than oxalate ion. Kerosene burns more slowly than methane because there are more bonds to be broken per molecule of kerosene than there are per molecule of methane. Kerosene is a larger molecule. ইংলিশ ভার্সনের জন্য আমরা কিন্তু ইংলিশ কিছু লিখেছি, আসলে আমাদের প্রবলেম হয়েছে যে পুরাটা বাংলা ইংলিশ একসঙ্গে আমাদের স্লাইডগুলোও কম কম লেখা হয়ে যাচ্ছে, এবং তখন দ্রুত স্লাইডও চেঞ্জ করতে হয়। তবে যতটুকু সম্ভব দেওয়া হয়েছে, আমরা এখানে দেখো, এখানে বিক্রিয়াগুলো তো ইংলিশেই আছে, তারপর এখানেও আমরা ইংলিশে দিয়েছি। সুতরাং তোমরা চেষ্টা করো, আশা করি বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন বোথ সাইডেই তোমরা কাভার দিতে পারবে, অর্থাৎ উভয় মাধ্যমের স্টুডেন্টগুলাই যদি চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো যে যখন লম্বা চেন হয় তখন বিক্রিয়াটা স্লো হয়, ছোট যখন হয়, মিথেন এখানে একটা কার্বন, এখানে 13টা কার্বন, যার ফলে এই বিক্রিয়াটা ফাস্ট হবে, এই বিক্রিয়াটা স্লো হবে। বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্র, সারফেস এরিয়া। বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ কঠিন হলে পৃষ্ঠতল ক্ষেত্র যত বেশি হবে, বিক্রিয়কের হারও তত বেশি হবে। কঠিন পদার্থ গুঁড়া করা হলে পৃষ্ঠতল ক্ষেত্র বৃদ্ধি পায় এবং অধিক ক্ষেত্রে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, তাই বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। দেখো এখানে আমাদের একটা আমরা এখানে একটা বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের একটা পরীক্ষা দেখব। এখানে দেখো কিছু ময়দা আছে বা জাতীয় পদার্থ আছে, এখানে এক জায়গায় রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে। আমরা এই স্তূপে আগুন দিব, দেখব যে খুব একটা আগুন জ্বলছে না। কেন জ্বলবে না? কারণ এইগুলো একখানে স্তূপ আকারে থাকার ফলে এদের আগুনটা সবগুলো অণুতে অণুর সংস্পর্শে যেতে পারছে না, সবগুলো অণু একসঙ্গে আগুন ধরতে পারছে না, যার ফলে কি হবে, এখানে বিক্রিয়ার গতিটা স্লো হবে, ধীর গতি সম্পন্ন হবে। খেয়াল করো, তাহলে এখানে কি হলো, আগুন কিন্তু খুব একটা জ্বলেনি। এখন আমরা যদি এটাকে আগুনের উপর থেকে ছেড়ে দিই, তাহলে কি হবে, সবগুলো ওই ময়দার কণাগুলো বা আটার কণাগুলো উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ সারফেস এরিয়া বা পৃষ্ঠতল এখানে বেড়ে যাবে। ফলে কি হবে, বিক্রিয়া গতি তখন বেড়ে যাবে। অর্থাৎ এই যে বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্র বা সারফেস এরিয়া যে বিক্রিয়ার গতি বাড়ায়, এইটা তার ভালো একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। দেখো খেয়াল করেছ যে আমরা যখন উপর থেকে দিচ্ছি তখন ওই পরিমাণ আটারই
সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, দেখো প্রচুর আগুন ধরছে। হ্যাঁ, দেখো এখানে খেয়াল করেছো, প্রচুর আগুন ধরেছিল। তাহলে এইটা কেন হয়েছে? কারণ সারফেস এরিয়া বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্র বিক্রিয়ার গতি বৃদ্ধির জন্য একটি ভালো ভূমিকা রাখে। আচ্ছা, তারপরে আমাদের দেখো আরো একটি আমরা দেখবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিয়ে আর একটা ভিডিও আছে। হ্যাঁ, এখানে দেখো আয়রনের সঙ্গে আমাদের অক্সিজেনের বিক্রিয়া। আয়রন এখানে উপরে যে আমরা আগুন জ্বলছে, মূলত আয়রনের এটা জালিকা বা নেট, আয়রনের তারের মতো করে অনেক চিকন করে আয়রন তৈরি করা হয়েছে এখানে, এবং সেটা দেখো অনেক সুন্দর বিক্রিয়া করছে, মানে আগুন ধরে যাচ্ছে আয়রনের সঙ্গে। খেয়াল করেছো, আয়রনের সঙ্গে আগুন ধরে যাচ্ছে, অর্থাৎ এখানে আয়রনের পৃষ্ঠতলের সংখ্যা বেশি। পৃষ্ঠতল অর্থাৎ আয়রনের টুকরাগুলো কি হয়েছে, ছড়িয়ে পড়েছে, ফলে প্রায় অনেক অণুই আগুনের সরাসরি সংস্পর্শে আসছে। এই জন্য দেখো আয়রনটা খুব ভালো জ্বলছে। কিন্তু আমরা যদি এই আয়রনটাকে এরকম করে না করে যদি এক জায়গায় রাখি, তখন দেখো কি হয়। খেয়াল করো, এখন কিন্তু আগুন আর জ্বলছে না ওরকম। হ্যাঁ, এখন আগুন জ্বলছে। আমরা পরে দেখব যে যখন এটা লোহার টুকরা দিব এখানে, হ্যাঁ, তখন এটা তেমন এটা ওইভাবে জ্বলছে না। এটা কেন জ্বলছে না? কারণ এখানে অণুগুলা এক জায়গায় মানে স্তূপ আকারে আছে, ফলে এটা বিক্রিয়া করছে না। এই যে সবগুলো অণু এখানে আগুনের সংস্পর্শে আসতে পারছে না, এই জন্য এই বিক্রিয়াটা এখানে স্লো বা বিক্রিয়ার রেটটা কম হয়েছে। আমরা ম্যাগনেসিয়াম এবং HCl এর ভিতরে যদি বিক্রিয়া দিই, তখনও দেখতে পাবো যে পৃষ্ঠতল এখানে একটা ফ্যাক্টর। দেখো এখানে ম্যাগনেসিয়ামগুলো স্তূপ আকারে আছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করতে চায়, এখানে একটা সংঘর্ষ হবে। H প্লাস ম্যাগনেসিয়ামের সঙ্গে সংঘর্ষ করবে বা ক্লোরাইড মাইনাস। তো আমরা দেখো এখানে এই যে বিক্রিয়কগুলা, এখানে শুধু ম্যাগনেসিয়ামের বাইরের লেয়ারের সঙ্গে তারা সংঘর্ষ করতে পারবে, ভিতরে কিন্তু তারা প্রবেশ করতে পারছে না, কারণ এখানে একটা সলিড জিনিস, এটা তো ছোট ছোট করে ছড়িয়ে দেওয়া নেই, যার ফলে এর ভিতরে আঘাত করতে পারবে না। হাইড্রোজেন আজ ক্যান হিট দ্য আউটার লেয়ার অফ অ্যাটমস বাট নট দিস ইন দ্য সেন্টার অফ দ্য লাম্প। এখন এটাকে আমরা যদি এরকম করে
ছড়িয়ে দিই, অর্থাৎ ম্যাগনেসিয়ামের টুকরা আলাদা আলাদা করে দিই ছোট ছোট করে, তাহলে দেখো with the same number of atoms now split into lots of smaller bits. There are hardly any magnesium atoms inaccessible to the hydrogen ions. অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম প্রচুর হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করছে, সংঘর্ষ করছে, ফলে কি হচ্ছে, এখানে আমাদের সংঘর্ষের ফলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি করছে। বিক্রিয়া অংশকারী পদার্থ কঠিন হলে পৃষ্ঠতলের ক্ষেত্র যত বেশি হবে বিক্রিয়কের হারও তত বেশি হবে। ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া অফ এ সলিড reactant increases the reaction rate. ঘনমাত্রা কনসেন্ট্রেশন, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কারণ ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া মানে একটি নির্দিষ্ট আয়তনে বিক্রিয়া অংশগ্রহণকারী অনুসময়ের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ক অনুসময়ের কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি পেলে অনুসংখ্যা বৃদ্ধি পাবে, অনুসংখ্যা বৃদ্ধি পেলে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। অর্থাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা, রেট অফ রিয়াকশন প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্টস। আমরা ঘনমাত্রার উপরে ঘনমাত্রার ইফেক্ট অফ কনসেন্ট্রেশন অন রিয়াকশন রেট, হ্যাঁ রিয়াকশন রেটের উপরে বা বিক্রিয়ার হারের উপরে ঘনমাত্রার যে প্রভাব সেটা আমরা একটু দেখব। আমরা দুইটা টেস্ট টিউব নিলাম, একটা এ টেস্ট টিউব আর একটা বি টেস্ট টিউব, এবং এই দুইটা টেস্ট টিউবের ভিতরে আমরা সমপরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব, কিন্তু বি টেস্ট টিউবে নিব অধিক ঘনমাত্রা বিশিষ্ট, আর এ টেস্ট টিউবে নিব কম ঘনমাত্রা বিশিষ্ট। এবং এর ভিতরে আমরা যদি ম্যাগনেসিয়ামের টুকরা দুটাতেই দিই, দেখা যাবে যে এ জায়গায় এ টেস্ট টিউবের ভিতরে বিক্রিয়াটা কম হচ্ছে, কিন্তু বি টেস্ট টিউবের ভিতরে বিক্রিয়াটা অধিক জোরে সোরে এবং বেশি হচ্ছে, প্রচুর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে বি টেস্ট টিউবের ভিতরে। আমরা খেয়াল করি, দুটাতেই আমরা 10 ml করে দুইটা টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছি, এবং এখন আমরা ম্যাগনেসিয়ামের টুকরা এই যে দিলাম, দেখো ম্যাগনেসিয়াম টুকরা দুইটাতেই আমরা দিয়েছি। খেয়াল করো, যেটাতে আমাদের ঘনমাত্রা বেশি, খেয়াল করো এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিয়েছিলাম, বেশি নেওয়ার কারণে এখানে দেখো বিক্রিয়াটা অনেক জোরে হচ্ছে, এখানে হাইড্রোজেন গ্যাস বেশি উৎপন্ন হচ্ছে, আর এখানে বিক্রিয়াটা ধীরে ধীরে হচ্ছে। এবং আমরা আরো খেয়াল করবো যে এখানে বিক্রিয়া চলতেই থাকবে, এখানে ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ম্যাগনেসিয়াম টুকরা শেষ হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া থেমে যাবে, অর্থাৎ দ্রুত বিক্রিয়া করে বিক্রিয়াগুলো শেষ হয়ে যায়। দেখো ধীরে ধীরে বিক্রিয়া হচ্ছে এখানে এই টেস্ট টিউবে।
খেয়াল করে এখানে অনেক জোরে জোরে বিক্রিয়া হচ্ছে, কারণ এখানে আমরা গারোএস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম। দেখো, the rate of formation of hydrogen gas is higher in the boiling tube containing concentrated hydrochloric acid। আমরা এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়ার কারণে এখানে ঘন ঘনমাত্রা বেশি ছিল, ফলে রিয়াকশন বেশি হয়েছে। তাহলে এ থেকে প্রমাণ হচ্ছে যে ঘনমাত্রা বিক্রিয়া হারের উপর প্রভাব সৃষ্টি করে। এখান থেকে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে দেখো সময়ের সঙ্গে সঙ্গে ঘনমাত্রা হ্রাস পায়। একটা বিক্রিয়ায় শুরুতে দেখা যাবে যে ঘনমাত্রা বেশি, এখানে অণুর সংখ্যা বেশি মানেই হলো ঘনমাত্রা বেশি, আর অণুর সংখ্যা বেশি হওয়া মানেই হলো সংঘর্ষ বেশি, বিক্রিয়ার হার বেশি। এটা আমরা দেখো ধীরে ধীরে সময়ের পরিবর্তনে, সময় যত অগ্রসর হচ্ছে অণুর সংখ্যা কমে যাচ্ছে। অণুর সংখ্যা কমে গেলে বিক্রিয়ার হার কমে যায়। এখানে আমরা আরেকটা গ্রাফ দেখছি। আমরা এইদিকে বিক্রিয়ার হার দিয়েছি আর নিচে দিয়েছি ঘনমাত্রা, রিয়াকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন। আমাদের এখানে দেখো, এখানে অণুর সংখ্যা কম মানে কি? ঘনমাত্রা কম। আর অণুর সংখ্যা কম হলে সংঘর্ষ কম হয়ে যায়, তখন বিক্রিয়ার হারও কম হয়ে যায়। অর্থাৎ ঘনমাত্রা কম হলে বিক্রিয়ার হার কম, আবার ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়ার হার বেশি। ঘনমাত্রা এখানে অনেক বেশি, অণুর সংখ্যা বেশি মানে কি? ঘনমাত্রা বেশি, যার ফলে এখানে বিক্রিয়ার হারও অনেক বেশি। খেয়াল করেছ? অনেক বেশি বিক্রিয়ার হার। এভাবে আমাদের ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের পরিবর্তন হয়। ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, আমরা এটা জানতে পারি। এবার আসছে চাপ। বিক্রিয়ক পদার্থ কঠিন বা তরল হলে ওই বিক্রিয়ার গতির উপর চাপের তেমন কোনো প্রভাব নেই। তবে বিক্রিয়ক যদি গ্যাসীয় হয় অথবা একটি বিক্রিয়ক গ্যাস ও অপর বিক্রিয়ক কঠিন বা তরল হয়, তাহলে চাপ বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। কঠিন পদার্থে চাপ দিলে কোনো লাভ নেই, কারণ কঠিন পদার্থের ভিতরে তো কোনো ফাঁক নেই। এখানে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম, নগণ্য, যার ফলে কঠিন পদার্থকে তুমি চাপ দিলে এটা আর আয়তনে সংকুচিত হবে না, তরল পদার্থ হবে না। কিন্তু গ্যাসীয় পদার্থ অণুগুলো চারিদিকে সরাসরি হয়ে থাকে, ফাঁকা ফাঁকা হয়ে থাকে, ফলে চাপ দিলে এটা একত্র কাছাকাছি আসে, ফলে আয়তন কমে যায়, ঘনমাত্রা বেড়ে যায়। এই জন্য গ্যাসীয় পদার্থে চাপ দিলে তোমার চাপ বৃদ্ধিতে গ্যাসের আয়তন সংকুচিত হবে, এতে এক এক আয়তনে গ্যাসীয় অণুর সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি পাবে, তাই বিক্রিয়ার গতিও বৃদ্ধি পাবে। অত্যাধিক চাপে বা বেশি ঘনমাত্রায় গ্যাসীয় অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এবং দ্রুত বিক্রিয়া করে। আবার আয়তন বৃদ্ধি করলে চাপ কমে যায়, ফলে অণুগুলোর মধ্যে সংঘর্ষ হ্রাস পায় এবং বিক্রিয়ার হার কমে যায়। এখানে দেখো তোমাদের একটা ছবি দেওয়া হয়েছে। এখানে চাপ কম হওয়ার কারণে দুই জায়গায় সমান সংখ্যক অণু আছে, কিন্তু এখানে চাপ কম হওয়ার ফলে দেখো অণুগুলা একে অপর থেকে দূরে আছে। আর একে অপর থেকে দূরে থাকা মানে এখানে সংঘর্ষ কম হলে বিক্রিয়ার হারও কম। আবার এখানে দেখো যেহেতু অণুগুলা অধিক চাপে আছে, দেখো চাপ প্রয়োগ করা হয়েছে, যার ফলে এখানে আয়তনটা কম, একক আয়তনে বেশি সংখ্যক অণু বিদ্যমান, যার ফলে এখানে সংঘর্ষ বেশি হওয়ার ফলে কি হয়েছে? বিক্রিয়ার হার বেড়ে গেছে। সংঘর্ষ বেশি হলে বিক্রিয়া বেশি হয়, আমরা এর আগেও দেখেছি।
যে সংঘর্ষ যত বেশি হবে, বিশেষ করে কার্যকর সংঘর্ষ, ততই বিক্রিয়া বেশি হবে। আর বিক্রিয়া বেশি হওয়া মানেই হলো বিক্রিয়া হার বেড়ে যাওয়া। তাই চাপ বৃদ্ধির ফলে গ্যাসীয় পদার্থের বিক্রিয়ার হার বেড়ে যায়। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা দেখো, আমরা আসলে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি? রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা হলো যখন সম্মুখ গতি এবং পশ্চাৎ গতি সমান হয় এবং সমহারে চলতে থাকে। নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো উভয়মুখী বিক্রিয়া যে অবস্থায় বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না, সে অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। যে অবস্থায় কোনো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান হয়, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, কারণ এটি দ্রুত সাম্যাবস্থায় উপনীত হয়। সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সবসময় ধ্রুবক থাকে। উভয়মুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়া সবসময় একই বেগে চলমান থাকে, কিন্তু দিক বিপরীত। নাম্বার এ, chemical equilibrium is dynamic because the equilibrium attained quickly. The concentration to the reactants and products is constant at equilibrium. Both forward and backward reactions occur at all times with same speed, but in opposite direction. আমরা এখানে একটা গ্রাফ দেখছি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের। দেখো, এই গ্রাফের আমরা y অক্ষ বরাবর রেটস অফ রিয়াকশন রেটস দিয়েছি এবং x অক্ষ বরাবর টাইম দিয়েছি। একটা বিক্রিয়া যখন শুরু হয় তখন ওই বিক্রিয়ার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অর্থাৎ সম্মুখ গতিটা বেশি থাকে, কারণ বিক্রিয়ার শুরুতে প্রচুর বিক্রিয়ক থাকে। বিক্রিয়কগুলাই তো বিক্রিয়ার গতি নির্ধারণের মূল নিয়ামক। বিক্রিয়ক যত বেশি হবে, বিক্রিয়া তত গতিসম্পন্ন হবে। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন অনেক বেশি, রিয়াকশন রেটসটা অনেক বেশি, কিন্তু সময় যখন যত গড়াতে থাকবে, সময় যত বাড়তে থাকবে, বিক্রিয়ার গতি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কমতে থাকবে। আর বিক্রিয়ার শুরুতে আমাদের রেট অফ রিভার্স রিয়াকশন অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা বা পশ্চাৎ গতিটা আমাদের একদমই কম থাকবে, কারণ বিক্রিয়া শুরু না হলে তো তার পশ্চাৎ গতির প্রশ্ন আসে না, এই জন্য একদম জিরো অবস্থায় থাকে। এরপরে বিক্রিয়া শুরু হলে ধীরে ধীরে পশ্চাৎ গতি বা রেট অফ রিভার্স রিয়াকশন বা ব্যাকওয়ার্ড রিয়াকশন বাড়তে থাকে। বাড়তে বাড়তে ওইটা কমতে থাকে, ওইটা বাড়তে থাকে, এবং এভাবে এক পর্যায়ে গিয়ে উভয়ের গতি দেখো এই যে সমপর্যায়ে আসে, এবং এই সময়ে এরা ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থায় উপনীত হয়। এবং সাম্যাবস্থায় আমরা এই যে এই চিহ্নটা ব্যবহার করি, অর্থাৎ এটা হলো উপরেরটা হলো সম্মুখ গতি, নিচেরটা হলো পশ্চাৎ গতি। তাহলে আমাদের এই যে সাম্যাবস্থা যখন পৌঁছলো, তখন কিন্তু রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ রিভার্স রিয়াকশন, সম্মুখ গতি এবং পশ্চাৎ গতি সমান হয়ে যায় এই অবস্থায়, এবং এইভাবে চলতে থাকে, এটার আর পরিবর্তন হয় না। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, এটার আমরা একটা প্রমাণ দেখব। যে এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, এবং এই বিক্রিয়াটা একটি ডাইনামিক কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই রাসায়নিক সাম্যাবস্থায় এখানে সম্মুখ গতি এবং পশ্চাৎ গতি সমান থাকে। তার মানে হলো যে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে যতটা হাইড্রোজেন আয়োডাইড করছে, আবার ঠিক ওরকম হাইড্রোজেন আয়োডাইড ভেঙে ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করছে। বাড়ি থেকে মনে হবে বিক্রিয়াতে কোনো পরিবর্তন নেই, কোনো মানে এখানে নড়াচড়া নেই, একদম স্বাভাবিক স্থির একটা পাত্র মনে হবে বিক্রিয়া পাত্র।
যেখানে বিক্রিয়া মনে হবে যে আর কোনো বিক্রিয়াই হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ভাঙা গড়া চলতে থাকে। যতটা উৎপাদক তৈরি করছে ততটা বিক্রিয়ক তৈরি করছে, এই ভাঙা গড়া সমহারে চলতে থাকে। এখন এই যে ভাঙা গড়া ভিতরে ভিতরে চলছে, আমরা কি করে বুঝবো? তো দেখো, আমরা যদি এই রাসায়নিক সংস্থা উপনীত হবে, তখন আমরা যদি সেখানে তেজস্ক্রিয় আয়োডিন যোগ করি, তাহলে কিছুক্ষণ পরে দেখবো যে কিছু সময় পরে উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যায় উৎপাদে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। এতে প্রমাণিত হয় সাম্যাবস্থায় বিক্রিয়া স্থির নয়, উভয় দিকে সমান হারে গতিশীল, অর্থাৎ হাইড্রোজেন এবং তেজস্ক্রিয় আয়োডিন বিক্রিয়া করে এখানে আবার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে, তবে রাসায়নিক সাম্যাবস্থা এটা কিন্তু বজায় রাখছে। এভাবে আমরা দেখছি যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, অর্থাৎ চলমান অবস্থা। এটা চলতেই থাকবে, এটা কখনো কমপ্লিট বা শেষ হবে না। তা আমরা আজকে এই পর্যন্তই আমরা রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল অবস্থা এটা প্রমাণ দেখলাম। তোমরা ভালো করে পড়ো। আল্লাহ হাফিজ।